আসসালামু আলাইকুম। ভারতের ঘাড়ে আবার সাংঘাতিক এক কোপ বসালেন ডোনাল্ড ট্রাম্প। নতুন ভিসা নীতি চালু, কেঁপে উঠল গোটা ভারত। ইউক্রেন জুড়ে বিমান হামলা রাশিয়ার, পোল্যান্ডের আকাশে ব্রিটেন সহ ন্যাটোর যুদ্ধ বিমান। ব্রিটেন স্বীকৃতি দিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার ভারতের ঘাড়ে আরেক সাংঘাতিক কোপ বসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার H-1B ভিসা নীতি পরিবর্তনে স্বাক্ষরের মাধ্যমে ভারতের ওপর নতুন এই আঘাত করলেন ট্রাম্প। নতুন H-1B ভিসা নীতির আওতায় এখন থেকে কেউ যুক্তরাষ্ট্রে যেতে চাইলে তাকে বছরে $1 লাখ অতিরিক্ত ফি দিতে হবে। আর এই ফি যুক্তরাষ্ট্র সরকার আদায় করবে যুক্তরাষ্ট্রের যেসব সংস্থা বিদেশি লোক নিয়োগ দেয় তাদের কাছ থেকে। রোববার থেকেই কার্যকর হয়েছে নতুন এই ভিসা নীতি। নতুন এই ভিসা নীতির ফলে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে কমবে ভারতীয় উচ্চ দক্ষতা সম্পন্ন জনশক্তি রপ্তানি। কারণ H-1B ভিসা নীতির আওতায় যুক্তরাষ্ট্র বছরে প্রায় 1 লাখ বিদেশি দক্ষ জনশক্তি নিয়োগ করে। এর 70% হল ভারতীয়। H-1B ভিসা নীতির আওতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেক জায়ান্ট প্রতিষ্ঠান বিজ্ঞানী, কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামারের মতো উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি লোক নিয়োগ দেয় উচ্চ বেতনে। নতুন ভিসা নীতির আওতায় এই ধরনের দক্ষতা সম্পন্ন কেউ যুক্তরাষ্ট্রে চাকরি করতে চাইলে তাকে বছরে $1 লাখ অতিরিক্ত ফি দিতে হবে। যুক্তরাষ্ট্রের আকস্মিক এই ভিসা নীতি পরিবর্তনে কেঁপে উঠেছে গোটা ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত ভারতে মানবিক বিপর্যয় সৃষ্টি করবে। উচ্চশিক্ষিত অনেক পরিবার তছনছ হয়ে যাবে। তছনছ হয়ে যাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক অনেক স্বপ্নবান উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের। ভিসা নীতি পরিবর্তনের ফলে ট্রাম্প প্রশাসনকে বোঝাতে সোমবার ওয়াশিংটনের উদ্দেশ্যে ছুটবেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল। যুক্তরাষ্ট্রের H-1B হল একটি অভিবাসী ভিসা। এই ভিসার আওতায় বিভিন্ন দেশ থেকে দক্ষ লোকজন যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বখ্যাত বিভিন্ন তথ্য প্রযুক্তি বা আইটি প্রতিষ্ঠানে অস্থায়ী হিসেবে চাকরি করার সুযোগ পায়। প্রথম মেয়াদে 3 বছরের জন্য তারা চাকরির সুযোগ পায়। তাদের মধ্যে যারা অতি দক্ষ তাদেরকে আরও 3 বছর চাকরির সুযোগ দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হয় তাদের মেয়াদ। এই ভিসার নিয়ম হল, কোনো প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেই পরিমাণ বেতন পান, বিদেশি নাগরিকদেরও সেই পরিমাণ বেতন দিতে হয়। H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার সবচেয়ে বেশি তথা একচেটিয়া সুযোগ পায় ভারতীয়রা। এরপর রয়েছে চীনের অবস্থান। 2024 সালে H-1B ভিসার আওতায় যুক্তরাষ্ট্র 85,000 নতুন উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি লোক নিয়োগ দেয়। এর মধ্যে 71% ছিল ভারতীয় এবং 12% চীনা নাগরিক। বিবিসির খবরে বলা হয়েছে, নতুন ভিসা নীতির ফলে যুক্তরাষ্ট্রে দক্ষ জনবল পাঠাতে এখন আগের তুলনায় খরচ 60 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ আগে যদি খরচ হতো $1 লাখ, এখন সেখানে যুক্তরাষ্ট্রে কাজ পেতে খরচ করতে হবে $60 লাখ। H-1B ভিসায় ভারত যুক্তরাষ্ট্রে দক্ষ জনবল পাঠিয়ে প্রচুর বিদেশি মুদ্রা আয় করার সুযোগ পায়। কারণ তারা অনেক উচ্চ বেতনে চাকরি করার সুযোগ পায় নামকরা অনেক প্রতিষ্ঠানে। কিন্তু শুক্রবার ট্রাম্প H-1B ভিসা নীতি পরিবর্তন করায় ভারতের লোকজন এখন আর আগের মতো যুক্তরাষ্ট্রে এই ভিসা পাবে না। কারণ যেসব সংস্থা বিদেশি লোক নিয়োগ দিত তারা এখন চেষ্টা করবে বিদেশি লোক বাদ দিয়ে নিজের দেশের লোকদের চাকরি দেওয়ার। এতে তাদের খরচ অনেক কম হবে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম অনুমতির পর বাণিজ্য মন্ত্রী ফয়েট লুটনিক যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে বলেছেন, আপনারা যদি কাউকে কাজ শেখাতে চান, চাকরি দিতে চান, তাহলে বিদেশি লোক বাদ দিয়ে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছরে যে লাখ লাখ তরুণ তরুণী পাশ করে বের হচ্ছে তাদের কাজ শেখান, তাদের কাজ দিন। আপনারা আমেরিকানদের কাজ শেখান, আমেরিকানদের সুযোগ দিন। বাইরে থেকে লোক এনে আমেরিকানদের চাকরি খাওয়া বন্ধ করুন। বাণিজ্যমন্ত্রীর এই ঘোষণায় পরিষ্কার যে তারা H-1B ভিসার মাধ্যমে বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে চান। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আলোকে পরিবর্তন করা হয়েছে এই ভিসা নীতির। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা নতুন ভিসা নীতির মাধ্যমে বিদেশি লোক নিয়োগ বন্ধ করছি না, কারণ আমাদের অনেক দক্ষ জনবল দরকার। আর আমরা এটি করেছি যাতে প্রতিষ্ঠানগুলো সত্যিকারের দক্ষ লোক খুঁজে বের করতে পারে সেজন্য।
এদিকে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ধনকুবের এলন মাস্ক নতুন ভিসা নীতির বিরোধিতা করে বলেছেন, আমাদের প্রতি বছরে যেই পরিমাণ উচ্চ দক্ষতা সম্পন্ন জনবল প্রয়োজন তা অভ্যন্তরীণ জনবল দিয়ে মেটানো সম্ভব নয়। নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি একটি বড় আঘাত। বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের নতুন ভিসা নীতি আইনি বাধার মুখে পড়তে পারে। এদিকে প্রতিবেশী শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশের পর এশিয়ায় ভারতের আরেক বন্ধু দেশ সৌদি আরবকেও হারালো ভারত। অপরদিকে কানাডার পর চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন ঘিরে যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক চূড়ান্ত তিক্ত আকার ধারণ করেছে। এসব ঘটনার কারণে গত এক দশকে ভারতের পররাষ্ট্র নীতিকে সবচেয়ে ব্যর্থ আর চূড়ান্ত ধস হিসেবে আখ্যায়িত করেছেন ভারতীয় অনেক সাবেক কূটনীতিক ও বিশ্লেষক। মোদি ও ভারতের ঘাড়ে এভাবে ট্রাম্প প্রশাসনের একের পর এক আঘাতের কারণে বর্তমানে দিশেহারা ভারত। শনিবার ইউক্রেনে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের পোল্যান্ড সীমান্তে। এ সময় পোল্যান্ড এবং পোল্যান্ডে মোতায়েনকৃত ন্যাটোর অন্যান্য দেশের যুদ্ধবিমান আকাশে ওড়ে রাশিয়ার মিসাইল ও ড্রোন, যাতে পোল্যান্ডে আক্রমণ না করে সেটা প্রতিহত করার জন্য। এর আগে শুক্রবার রাশিয়ার ৩টি যুদ্ধবিমান প্রবেশ করে এস্তোনিয়ার আকাশে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়ার ৫৭৯টি ড্রোন, অনেক ডামি ড্রোন, ৮টি ব্যালিস্টিক মিসাইল ও ৩২টি ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনে। হামলায় কমপক্ষে ৮ জন ইউক্রেনিয়ান নিহত হয়েছে। এদিকে শুক্রবার রাতে ব্রিটেনের 2টি টাইফুন ইউরো ফাইটার জেট সহ ন্যাটোর আরও কয়েকটি দেশের যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করেছে পোল্যান্ডের আকাশে। সম্প্রতি পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশে রাশিয়ার ড্রোন, মিসাইল ও যুদ্ধবিমান প্রবেশের ঘটনায় এই পদক্ষেপ নিল ব্রিটেন সহ আরও কয়েকটি দেশ। এদিকে পোল্যান্ড ও এস্তোনিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান ও ড্রোন প্রবেশের ঘটনার সূত্র ধরে ন্যাটোকে রাশিয়ার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ। লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দোভিল সাকালিয়ান শনিবার বলেছেন, আমাদের উচিত রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করা। রোববার বিকেলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ব্রিটেন। গত জুলাই মাসে ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তির ব্যবস্থা করতে না পারে, তাহলে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন আনল ব্রিটেন। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই। এটি নামে মাত্র। এর কারণ হল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং ইসরায়েলের পক্ষ অবলম্বন করায় ফিলিস্তিনকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নিতে পারছে না অন্য দেশগুলো। পশ্চিম তীর নামক যে এলাকার কথা শোনা যায়, সেটি ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে পরিচিত, কিন্তু সেখানে ১৯৬৭ সাল থেকে মোতায়েন রয়েছে ইসরায়েল আর্মি। তারাই সেটি নিয়ন্ত্রণ করছে। সেখানে দালাল মাহমুদ আব্বাসের নেতৃত্বে রয়েছে নামে মাত্র একটি ফিলিস্তিন কর্তৃপক্ষ। যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাতে গাজাও ফিলিস্তিনের অন্তর্ভুক্ত। কিন্তু সেই গাজাও বর্তমানে দখলে নিচ্ছে ইসরায়েল এবং সেখানে তারা পরিচালনা করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন কার্যক্রম। শনিবারও গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি। গাজায় ১৫ দিনের ইসরায়েলের নির্বিচার হামলার কারণে ইতোমধ্যে ৪ লাখের বেশি ফিলিস্তিনি এলাকা ছেড়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। গত রমজান মাসে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর এসব ফিলিস্তিনি তাদের নিজ নিজ এলাকায় ফিরে এসেছিলেন। বাড়িঘর না থাকায় তারা তাঁবু টানিয়ে নিজ এলাকায় অবস্থান করছিলেন, খাদ্য ও পানীয়ের অভাব সত্ত্বেও। কিন্তু এবার ইসরায়েল তাদেরকে স্থায়ীভাবে গাজা থেকে সরিয়ে দেবার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ব্রিটেন সহ বিভিন্ন পশ্চিমা দেশের সর্বশেষ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সন্ত্রাসীদের প্রতি তাদের পুরস্কার হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে হামাস তাদের কাছে থাকা ৪৮ ইসরায়েলি জিম্মির ভবিষ্যৎ অনিশ্চিত ইঙ্গিত করে শনিবার এক ভিডিও প্রকাশ করেছে। তাতে বিদায় জানানো হয়েছে ৪৮ বন্দীর প্রতি। হামাস বলেছে, ইসরায়েল যেভাবে গাজায় নিধন কার্যক্রম পরিচালনা করছে, তাতে বন্দীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
কারণ তারা গাজায় বন্দী রয়েছে এবং ইসরায়েলের হামলায় মারা যেতে পারে। ইসরায়েল জুড়ে বর্তমানে নেতানিয়াহুর বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।